আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচ। এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো যাদের প্রায় অলমোস্ট ৫ মাসের মতো টাইম চলে গেছে এমন একটা ব্যাচ ২৭ ব্যাচকে নিয়ে, কিন্তু যাদের টার্গেট আবার বুয়েট। তো তোমাদের এইচএসসি মানে অফিসিয়ালি শুরু হয়েছিল কবে ভাই? বেশ বড় একটা টাইম কিন্তু চলে গেছে। আমরা যদি চিন্তা করি ২৬ সাল এখন চলে, তোমাদের এইচএসসি শুরু হয়েছিল অ্যাপারেন্টলি এক এক কলেজে এক এক রকম ডেট যাবে, বাট মোটামুটি ২০২৫ সালের মিড সেপ্টেম্বর আমি বলতে পারি, ঠিক আছে? তো তুমি যদি হিসাব করো, অক্টোবর চলে গেছে, নভেম্বর চলে গেছে, ডিসেম্বর চলে গেছে, জানুয়ারি চলে গেছে, ঠিক আছে? অ্যান্ড এই সেপ্টেম্বর তো গেছেই, তো মিলাই ঝিলে মোটামুটি ৫ মাস কিন্তু তোমার এইচএসসি লাইফ থেকে চলে গেছে। এইচএসসি লাইফকে আমরা যতই মনে করি না কেন যে এটা প্রায় মানে মাথার মধ্যে একটা ক্রিয়েট করা থাকে যে টাইমটা মনে হয় প্রায় ২.৫ বছরের মতো টাইম, এসএসসির মতো, বাট সময়টা কিন্তু কোনোভাবেই এত বেশি না। বরং সময়টা হচ্ছে মোটামুটি ১.৫ বছরের মতো, অর্থাৎ ১ বছর ৬ মাস, যার মধ্যে ওই দেড় ব্যাপারটা চলে গেছে, মানে ৫-৬ মাস চলে গেছে। এখন হাতে এক্স্যাক্টলি টাইম আছে ১ বছর। কিন্তু যাদের টার্গেট ছিল বুয়েট, তাদেরকে আসলে সম্ভব কিনা, এই প্রশ্নটার উত্তর কখনোই একবারে দেওয়া যায় না। আমি এখানে লিটারালি ১৩টা পয়েন্ট দিয়ে এক্সপ্লেইন করব যাদের টার্গেট বুয়েট তাদের এখন কিভাবে পড়া উচিত, এবং প্রত্যেকটা পয়েন্টই দেখবা কিছু কিছু পয়েন্ট তোমার সাথে রিলেট হবে, অনেকের ক্ষেত্রে ৬-৭টা পয়েন্ট রিলেট হবে, অনেকের ক্ষেত্রে ১৩টা পয়েন্টে রিলেট হবে। তো যার যে পয়েন্টটা রিলেট হচ্ছে আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, ভিডিওর নিচে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, ১৩টা পয়েন্টেরই টাইম স্ট্যাম্প করা আছে। তুমি জাস্ট টাইটেলটা দেখবা টাইম স্ট্যাম্পে, ওইটা নিজের মতো করে একটু আমার মুখ থেকে শুনে নাও, কারণ প্রত্যেকটার প্রবলেমের উত্তর আমি এই ভিডিওটাতে দিয়ে দিছি, ঠিক আছে? তো আমি একটা একটা করে আসা শুরু করি। আর অনেকেই প্রশ্ন করতেছিল যে ভাই আপনাদের একাডেমিক অ্যাডমিশন কি শুরু হয়েছে কিনা? ভাই ২৭ ব্যাচের একাডেমিক অ্যাডমিশন অলরেডি রানিং, এবং তোমরা জানো যে এই একটা জিনিস কিনলে আমাদের প্ল্যাটফর্মের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এবার কেমিস্ট্রি অ্যাড হয়েছে, সব কিছুর অ্যাক্সেস তুমি এক জায়গায় লাইফ টাইম পেয়ে যাও, একদম তোমার অ্যাডমিশনের লাস্ট এক্সামটা পর্যন্ত। অর্থাৎ অলরেডি পোলাপান এখানে কিন্তু ক্লাস করতেছে। তোমরা জানো যে সিআরবি কম্প্যাক্ট রিভিশন ব্যাচ তোমরা তো ২৭টা পাবাই, ২৬-এর ক্লাস অলরেডি রানিং। তো যারা এখানে যুক্ত আছে তারা কিন্তু অলরেডি ২৬ ব্যাচের সাথে কম্প্যাক্ট রিভিশনের ক্লাস করতেছে। আবার এদিক দিয়ে আমাদের অ্যাডমিশন কোর্সগুলোরও কিন্তু আর্কাইভ আমাদের একই জায়গায় দেওয়া আছে, অর্থাৎ ২৪ ব্যাচের আর্কাইভ, ২৫ ব্যাচের আর্কাইভ দেওয়া আছে, সিআরবিরও ২৫ ব্যাচের আর্কাইভ দেওয়া আছে, আর ২৬-এ কিন্তু অলরেডি রানিং হচ্ছে। এগুলো নিয়ে পরে কথাবার্তা বলা যাবে, বাট যারা তোমরা যুক্ত হইতে চাও, যুক্ত হওয়ার সময় একটা কুপন অ্যাড করবা। কুপনটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, কুপনটা হচ্ছে কমন, COMMON, কমন 27, ঠিক আছে? কমন 27, এই কুপনটা অ্যাপ্লাই করলে তুমি এই কোর্সটা অনেক 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 কমের মধ্যে পেয়ে যাবা। মানে লিটারালি একটা জিনিস তোমার একটু অ্যাড করি, আমরা কিন্তু কেমিস্ট্রি অ্যাড করার পরেও এখনও এই কোর্সের প্রাইস অ্যাড মানে এক্সট্রা বাড়াই নেই, যা ছিল তাই। অর্থাৎ যারা ফিজিক্স, ম্যাথ যত প্রাইসে নিত, তোমরা কিন্তু কেমিস্ট্রি সহ এটা একই প্রাইসে পাচ্ছ। সো প্রাইসটা বাড়ার আগে এই কুপনটা যতদিন মেয়াদ আছে ভাই, তোমরা নিচে লিঙ্কও দেওয়া থাকবে, গেলেই দেখতে পারবা। ওই টাইমের মধ্যে একটু যুক্ত হয়ে যাও যাদের যাদের দরকার, ঠিক আছে? আসলে আমরা ১৩টা পয়েন্ট একটু এক্সপ্লেনেশনে চলে যাই। পয়েন্ট নাম্বার 1, সিলেবাস কতটুকু বাকি। এই ফ্যাক্টরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কার কতটুকু সিলেবাস বাকি সেই অনুযায়ী অবশ্যই এই জিনিসটা ম্যাটার করবে, অর্থাৎ এটার উত্তরটা ভ্যারি করবে। এখন অনেক স্টুডেন্টই আছে যাদের হয়তো 0% কমপ্লিট হয়েছে, অর্থাৎ কিছুই শেষ হয় নাই। এক্ষেত্রে আমি তোমাকে অভয় দিয়ে বলবো যে ভাই দেখো, তুমি একটা ফুল সিলেবাস ব্যাচে একদম 100% ফুল সিলেবাস শেষ করে এরকম স্টুডেন্ট কিন্তু খুব কম থাকে। তবে হ্যাঁ, যারা 100% ফুল সিলেবাস কমপ্লিট করতে পারে তারা কিন্তু দেখা যায় যে অ্যাডমিশনে অনেক ভালো রেজাল্ট করে আসে, এবং এই যে বুয়েটের মতো জায়গাগুলোতে যাইতে পারে। তো তোমাকে সিলেবাস অবশ্যই 100% করতে হবে, বাট এখন 0% তোমার আছে, এখানে ভাই ভয় পাওয়ার মতো জিনিস আছে, কিন্তু একদম আশাহত হওয়া যাবে না, কারণ এখনো ইনাফ টাইম আছে। কারণ একটু আগে আমি তোমাকে যেটা বললাম যে এই যে সিআরবি যেটা ২৬ চলতেছে, ওইখানে কিন্তু আমরা লিটারালি আগামী ৩-৪ মাসের মধ্যেই তোমাদের সিলেবাসটা গুছাই দেওয়ার জন্য আমরা নিজেরা উইকলি কনফারেন্স কল হোল্ড করতেছি। যাদের এখনও সিলেবাস অনেক বাকি, ওই যে কলেজের হাফ ইয়ারলি হইতেছে বা হয়ে গেছে বা চলতেছে, সামনে আসবে, বাট সিলেবাস ধরাই হয় নাই, তোমরা চাইলেই কিন্তু এইটার ভিতরে থাকলেই তো তুমি সবগুলোর অ্যাক্সেস পাবা। তো ২৬ ব্যাচের সাথে বসে হইলো আমাদের যে ফাউন্ডেশন টপিক ওয়াইজ ক্লাসগুলো আছে, ওইটা করলে কিন্তু তুমি সব থেকে ফাস্টেস্ট রিকভারিটা করে ফেলা পসিবল। সো ভাই, সিলেবাস যাদের এখনও শেষ হয় নাই, ভয় পাওয়ার কিছু নাই, মাথায় রাখতে হবে তুমি একটা ফুল সিলেবাস ব্যাচ, অর্থাৎ তোমার সিলেবাস অনেক বড়,
ভয় পাওয়ার আছে, আমি জানি ভয় পাচ্ছ তুমি, বাট এখানে আশাহত হওয়ার মতো কিছু নেই। ইউ হ্যাভ স্টিল টাইম ফর ইট, ঠিক আছে? সো টেনশন করো না, ইনশাল্লাহ পসিবল। সেকেন্ড আসো, কয়বার কাম ব্যাক দেওয়া পসিবল। একটা জিনিস একটু মাথায় রেখো, তুমি যদি শর্ট সিলেবাস ব্যাচগুলোকে নিয়ে একটু সার্চ করো, জাস্ট কাম ব্যাক লেখাটা নিয়ে ভাই, আমার মনে হয় 100 ভিডিও পাবা, আর বাকি এর থেকে আরও অ্যাটলিস্ট 1000 ভিডিও পাবা, 1000-1200 ভিডিও আছে। অর্থাৎ শর্ট সিলেবাস ব্যাচ যখন হয় তাদের ক্ষেত্রে দেখা যায় কাম ব্যাক দেওয়ার চান্সটা অনেক বেশি থাকে, কারণ সিলেবাসটা ছোট। তোমরা যেহেতু ফুল সিলেবাস ব্যাচ, চিন্তা করো চ্যাপ্টার কতগুলা। ফিজিক্সের তুমি যদি 2টা পেপার চিন্তা করো, প্রায় এখানে চ্যাপ্টার আছে 20টা, ম্যাথে আছে 20টা, কেমিস্ট্রিতে আছে 10টা, মানে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অর্থাৎ বুয়েটের সাবজেক্টই আছে লিটারালি 50টা। 50টা চ্যাপ্টার বারবার কাম ব্যাক দেওয়ার কিন্তু সুযোগ হয় না। সো তুমি যদি এখন কাম ব্যাক দিতে পারো, অর্থাৎ এখন থেকে ধরো তোমার প্রিপারেশন এখনও 0, এখন থেকেও যদি শুরু করো, তোমার পক্ষে কিন্তু এখনও বুয়েট পসিবল। শুধুমাত্র বুয়েট না, বুয়েটের টপ 100 পর্যন্ত পসিবল। এটা আমি তোমাকে কথা দিয়ে বলতে পারি, অনলাইনের যে কোনো ভাইয়া তোমাকে বলবে যে পসিবল। বাট তুমি যদি এই কামব্যাক, এই যে ভিডিওটা যখন বানাচ্ছি, এই কামব্যাকের মুহূর্তটা যদি তুমি মিস করো, তাহলে নেক্সট যদি কামব্যাকের কোনো অপরচুনিটি তোমার হাতে এসেও থাকে, সেটা দিয়ে কিন্তু তোমার বুয়েট এই জায়গাটাতে চান্স পাওয়া খুব টাফ হয়ে যাবে। তখন দেখা যাবে যে এইচএসসিতে বড় জোর তুমি জিপিএ 5 পেয়ে আসতেছো, বুয়েট কিন্তু আসবে না, বুঝছো? এবার আসো থার্ড, প্রি অ্যাডমিশন করতেছো কারা? ওয়েল, একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ফুল সিলেবাস ব্যাচের ক্ষেত্রে এটা খুব একটা কমন প্র্যাকটিস যে তোমরা প্যারালালি প্রি অ্যাডমিশন করতে থাকো। প্রি অ্যাডমিশন বলতে কি বোঝায়? যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, ভাই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করতে থাকো, সেটা উদ্ভাস হোক, সেটা এসিএস হোক, সেটা জয়কলি হোক, সেটা অ্যাসপেক্ট হোক, যাই হোক না কেন, একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকা। যারা এখন থেকেও জিরো প্রেপে আছো, ভাই দেখো এই যে এখানে যারা আছে তারা কিন্তু রেগুলার বেসিসে আর্কাইভ থেকে হইলেও ক্লাসগুলো করে নিচ্ছে। ওদের এখানকার ক্লাস কিন্তু ডিউরেশন খুব কম, এক একটা চ্যাপ্টারের উপরে মাত্র 1 ঘন্টার একটা লাইভেই কোশ্চেন ব্যাংকের সলভ করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ। তো তুমি যে সিম্পলি আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো করার পরে একটা কোশ্চেন ব্যাংকের ক্লাস দেখে নিলেই হয়ে যায়। 1 ঘন্টায় অনেক ছোট ক্লাস, তোমরা জানো যে আমাদের সংক্ষেপে সব কিছু একখানেই। এই জিনিসটার পুরো একটা বলতে পারো প্রতিফলন হচ্ছে এই কোর্সটা। অনেক বেশি কম্প্যাক্ট ক্লাস থাকে এবং তোমাকে শর্টেস্ট টাইমে কোশ্চেন ব্যাংকটা পুরোটা কভার করে ফেলতে পারে। তো আমি তোমাকে বলবো প্রি অ্যাডমিশন যারা এখনও করতেছো না ভাই, প্যারালালি করা তোমার উচিত। তোমার বেসিক জিরো থাকলেও, ধরো আজকে ভেক্টরই পড়তেছো, ওই ভেক্টরটা পড়া হইলো তোমার ফাউন্ডেশন ক্লাসের পরে এখান থেকে একটু আর্কাইভ ক্লাস করে ফেললেই হয়। জাস্ট 1 ঘন্টায় তো এক্সট্রা যাচ্ছে, আর কিছুই না, পার চ্যাপ্টারে তাও আবার, ঠিক আছে? এবার আসো নেক্সট, ম্যাথ সলভিংয়ের সোর্সগুলো কী কী? তো জেনারেলি দেখা যায় যে আমরা যারা ম্যাথ সলভ করতে চাই তাদের একটা সিকোয়েন্স আছে, আমি সিকোয়েন্সটা একটু ভাঙবো, সেটা একটু খেয়াল করো। ফিজিক্সটা নিয়েই বলি, ফিজিক্সের ক্ষেত্রে তুমি ম্যাথ সলভিং কেমনে করো সিকোয়েন্সটা বলি। সবার আগে তুমি কি করো, তুমি হয়তো তপন স্যারের বই পড়ো বা ইসাক স্যারের বই পড়ো, একটা টেক্সট বুক পড়ো। তপন স্যারের পরে তারপরে তুমি কি সলভ করো? তারপরে তুমি সলভ করো হচ্ছে গাণিতিক পদার্থ। তারপরে তুমি কি সলভ করো? তারপরে তোমার যদি টাইম থাকে, সাধারণত এখানেই খেলা শেষ। তারপরেও টাইম থাকলে সিনিয়র ভাইয়ের কাছ থেকে নিয়ে আসে একটা টেস্ট পেপার তুমি সলভ করো। তারপরে টাইম থাকলে তুমি হয়তো কোশ্চেন ব্যাংক অথবা কনসেপ্ট বুক সলভ করো। এই হচ্ছে তোমার ম্যাথ সলভিং প্যাটার্ন। একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে তুমি এই জিনিসটা একদম রিয়েলিস্টিকলি তোমাকে বলতেছি, রিয়েলিস্টিক কথা যেটা, তুমি হয়তো এটা একটা চ্যাপ্টার ভেক্টরের ক্ষেত্রে করলা, তুমি ধরলাম 2টা চ্যাপ্টারে করলা, নিউটন মেকানিক্সে করলা, বাট প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে এতগুলা বই ঘুরে ম্যাথ সলভিং করাটা কিন্তু অনেক কঠিন। সো এই ক্ষেত্রে ম্যাথ সলভিংয়ের একদম ইজিয়েস্ট একটা প্যাটার্ন তোমাকে আমি বলে দিই, সেটা হচ্ছে এরকম যে তুমি প্রথমে করবা তোমার টেক্সট বুকের কিছু ম্যাথ, এটা হচ্ছে টেক্সট বুকের ম্যাথ, এটা প্রথমে করবা একে। এরপরে গাণিতিক পদার্থ ধরো না, এরপরে তুমি টেস্ট পেপার সলভ করো। এরপরেও যদি টাইম থাকে এইবারও গাণিতিক পদার্থ ধরো না। এরপরে তুমি ধরো কোশ্চেন ব্যাংক, টেক্সট বুক, টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক। এবারও হাতে টাইম আছে, এবার অন্য রাইটারের বই পড়ার জন্য, বইয়ের ম্যাথগুলো দেখার জন্য তুমি গাণিতিক পদার্থ সলভ করতে পারো। অর্থাৎ আমি যদি এখানে নাম্বারিং করে দিই তোমাকে, লিটারালি তপন স্যার বা টেক্সট বুক হবে 1, সেকেন্ড হবে টেস্ট পেপার, থার্ড হবে কোশ্চেন ব্যাংক, ফোর্থ হবে গাণিতিক পদার্থ। স্টিল তোমার কাছে যদি টাফ লাগে, ইজিয়েস্ট অপশন হচ্ছে তোমাদের যে বললাম, এই যে এখন অলরেডি আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ চলতেছে, তুমি যদি এখানে একটু দেখো ভাই, ম্যাথ সলভিংয়ের ব্যাপারটা একটু তোমার দেখাই আমি এখানে, এটা একটু দেখাই তোমাকে, দাঁড়াও তোমার কাছে আসবে। এই দেখো ভাই বই কতগুলা, দেখো এখানে বই কতগুলা, ফিজিক্সের 2টা,
জাস্ট ব্যানারে যে কয়টা দেওয়া গেছে ওইটাই। তপন ইসাক, সাথে প্রামাণিক সেলও লাগবে, গাণিতিক পদার্থ লাগবে। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বই তোমার মাস্ট লাগবে, অনেকে কলেজ কেমিস্ট্রি করবে, তার সাথে গাণিতিক রসায়ন লাগবে। ম্যাথের ক্ষেত্রে কেতাব স্যারের বই, এসিউ আহমেদ স্যারের বই, দেন আবার টেস্ট পেপার, অনেকে রূপন্তি করে। এতগুলো বইকে আসলে করা পসিবল না। এই কারণে তুমি দেখো এখানে ছোট্ট করে লেখা আছে সিআরবি 1 আওয়ার লাইভস। যুক্ত হওয়ার সাথেই দেখবা একটা আর্কাইভ পাবা তুমি সিআরবির, যেখানে আমাদের লিটারালি একটা চ্যাপ্টারের উপরে মাত্র 1 ঘন্টার একটা লাইভে আমরা, ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার তুমি খুলছো, তপনে যে কয়টা ম্যাথ তোমার আছে, ইসাকে যতগুলো ম্যাথ আছে, প্রামাণিক, সেলু, টেস্ট পেপার, সবগুলো ম্যাথ মিলে 1 ঘন্টার একটা লাইভে তোমাকে সবগুলো ম্যাথ দেখাই দিয়ে চলে যাচ্ছে টিচার, সলভ করে দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি জাস্ট ওই লাইভটার স্লাইডও দেখো, তাহলে কিন্তু তোমার এতগুলো বইয়ের ম্যাথ হয়ে যাচ্ছে। ম্যাথ হয়ে গেলে তারপরে তুমি যদি প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিস করা মাস্ট, প্র্যাকটিস করতে পারো, বাট তোমার অ্যাটলিস্ট কিন্তু লাইভগুলো হয়ে গেল, অর্থাৎ ম্যাথগুলো তুমি পারবে এখন যেখান থেকে ম্যাথ আসো। তো সিআরবিতে আমরা এই ব্যাকআপটা দিচ্ছি। আর তোমার যেহেতু একাডেমিক অ্যাডমিশন নিয়ে আমরা কথা বলতেছি, সো সিআরবি নিয়ে কথা বলা এটা মানে হুদাই আর কি, কারণ তোমরা জানো যে একাডেমিক অ্যাডমিশনের ভিতরে খালি সিআরবি, তোমাদের নতুন সিআরবি তো আসবে আবার, ওটা তো এইচএসসির 5-6 মাস আগে আসে। এখন অলরেডি 26-এরটা রানিং, 25-এর আর্কাইভ দেওয়া আছে। সো এগুলোর যে কোনো একটার 1 ঘন্টা করে তুমি যদি একটা চ্যাপ্টার করে শেষ করার পরে 1 ঘন্টার একটা লাইভ দেখে ফেলো বা রেকর্ডিংটা দেখে ফেলো, তোমার কিন্তু কাজ হয়ে যায় ম্যাথ সলভিংয়ে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার ম্যাথ সলভিংয়ের ইস্যুটা। নেক্সট আসো, সেটা হচ্ছে ভাই থিওরি বুক কয়টা পড়ো। এগেইন থিওরি বুক কয়টা পড়ো? যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখছো, আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করবো 2টা থিওরি বুক অ্যাটলিস্ট রাখতে। ফিজিক্সের ক্ষেত্রে যেমন তপন ইসাক, ম্যাথের ক্ষেত্রে এসিও কেতাব, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার, একটা করলেই হয়ে গেছে, ঠিক আছে? বাট এগেইন যাদের ওই যে থিওরি বুকের প্যারাটা থাকে, তোমরা জানো আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো কীরকম। আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো অনেক বেশি পপুলার। ফিজিক্সের ফাউন্ডেশন ক্লাস তোমরা দেখবা, ফুল সিলেবাস যেগুলো, যেমন ধরো আমি তোমাকে একটু বলে দিই, ডিউরেশনগুলো শুনলে তুমি অবাক হবা। তুমি যদি এখন জাস্ট সিম্পলি ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা চিন্তা করো, নিউটনীয় বলবিদ্যার উপরে টোটাল ক্লাস ডিউরেশন অনলাইনে যতগুলো আছে তুমি যদি যোগ করো, তুমি দেখবা মানে একজনেরই ক্লাস তুমি যদি চিন্তা করো 50 আওয়ার্স প্লাস আছে। শেষ করলে খুব ভালো কথা, কিন্তু এখন তোমার এর থেকে একটু গোছানো ছোট ক্লাস দরকার ছিল, যেখানে একই পরিমাণ বেসিক কভার করতেছে। তাহলে কি করা উচিত? তুমি যদি আমাদের নিউটনীয় বলবিদ্যা দেখো, আমার নিজের রেকর্ড করা ছোট ছোট টপিকগুলা, ছোট ছোট টপিক ওয়াইজ ফাউন্ডেশন ক্লাস, একদম 0 থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত ধরা হয়। ছোট ছোট টপিকগুলো যদি আমি যোগ করি, আমার ক্লাস ডিউরেশন আসবে মাত্র 4 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 4.5 ঘন্টায়, লিটারালি 4.5 ঘন্টায় আমাদের একটা 50 ঘন্টার ক্লাস কম্প্যাক্ট করা আছে। ক্লাসগুলো অনেক পরিশ্রম নিয়ে করা, তাই আমি এটা গর্ব সহকারে বলতে পারি আলহামদুলিল্লাহ যে এইখানে এর বাইরে থেকে তোমার কিছু পড়তে হবে না। অথবা তুমি অনেক বড় ক্লাস করার পরেও তুমি একাডেমিক সাইকেলগুলো করতেছো, এরপরেও তোমার এই ক্লাসগুলো যথেষ্ট পাওয়ারফুল একটা ব্যাকআপ দেবে, এটার থ্রুতে তোমার পুরো পড়ালেখাটা একটা কম্প্যাক্ট লেভেলে চলে আসবে। তুমি জানো জ্যামিতিক আলোক বিজ্ঞান আমাদের ক্লাস ডিউরেশন মাত্র 5 ঘন্টা, চুম্বকের ফিজিক্সের চ্যাপ্টারগুলোর ক্লাস ডিউরেশন মাত্র 4 ঘন্টা, তড়িতের চ্যাপ্টার মাত্র 3.5 ঘন্টা, আদর্শ গ্যাস 3 ঘন্টা, ঠিক আছে? ম্যাথসের ক্ষেত্রে চিন্তা করো, বিন্যাস সমাবেশ নিয়ে কত প্যারা খাইছো, মাত্র 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে পুরাটা কভার করা আছে ভাই, পুরাটা কভার করা আছে। তো তুমি যেই চ্যাপ্টারই তুলো ভাই, ফাংশন তুলবা, ম্যাট্রিক্স তুলবা, ক্লাস ডিউরেশন এরকম 3 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে, একদম 0 থেকে অ্যাডমিশন পর্যন্ত। সো আমরা কিন্তু ভাই এইভাবে করে তোমাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছি। তো যাদের ক্ষেত্রে দেখা যায় মাল্টিপল অনেকগুলো বই পড়া অনেক কষ্ট হয়ে যায়, মেনটেন করতে পারো না, চেষ্টা করতে হবে করার, তার একটা সেকেন্ডারি সলিউশন বা খুব একটা বলতে পারো ফাস্টেস্ট ইফেক্টিভ সলিউশন হতে পারে তোমার ফাউন্ডেশন ক্লাসগুলো, যেটা শর্টেস্ট পসিবল টাইমে সব চ্যাপ্টার তুমি ধরো, আমি একটু লজিক্যালি ব্যাখ্যা করি। ধরো তুমি ভেক্টরের ক্ষেত্রে 3টা রাইটার পড়ে ফেলাইছো, মাশাআল্লাহ। নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে 2টা রাইটার পড়ছো, এখন সব চ্যাপ্টারের ক্ষেত্রে কি 3-4টা রাইটার পড়া পসিবল না। যেখানে মনে হচ্ছে পসিবল না, ইউ ক্যান গো ফর দিস ফাউন্ডেশন ক্লাস। তোমাদের প্যানেলে অ্যাড করা আছে ভাই, লাইফ টাইম অ্যাক্সেস, যে কোনো টাইম দেখতে পারবা, রেকর্ডের অ্যাড করে দেওয়া আছে, একদম পুরা বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি দিয়ে আমরা এগুলো রেকর্ড করি। সো হোপফুলি তোমার ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রিতে জৈব যৌগ নামছে মাত্র 9.5 ঘন্টায় ভাই, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার মাত্র 4 ঘন্টা। বুঝতেছো কতটা কম্প্যাক্ট? বুঝছো? সো দ্যাটস দ্য থিং আর কি। আসো এর পরের পয়েন্টে যাই, রেগুলার রিভিশন দেওয়ার ব্যাপারটা। সো রেগুলার রিভিশন দেওয়ার ব্যাপারটা তোমরা বুঝতেছো কিনা আমি জানি না। দেখো যখন শর্ট সিলেবাস ব্যাচ ছিল তাদের ক্ষেত্রে দেখা গেছে যে পরীক্ষার আগে, একদম পরীক্ষার আগের টাইমে যায় তারা ওয়ান শট দেখছে,
হ্যাঁ, তারা ম্যারাথন দেখছে। ইভেন তুমি একটু বুঝো, শর্ট সিলেবাস ব্যাচগুলোর ক্ষেত্রে যে ওয়ান শট ম্যারাথন ক্লাসের ভিউজ তুমি যদি চিন্তা করো, সব থেকে বেশি ভিউজ আলা কন্টেন্ট কি, সেটা হয় ওয়ান শট নাইলে ম্যারাথন। আমাদের নিজেদেরই ওয়ান শটের মেলা ভিউজ ছিল, আলহামদুলিল্লাহ। বাট এখন একটা জিনিস তোমাকে আমি বলি, ওয়ান শট ম্যারাথন এগুলা ইফেক্টিভ, বাট এগুলো শর্ট সিলেবাস ব্যাচের ক্ষেত্রে ইফেক্টিভ। ফুল সিলেবাসের ক্ষেত্রে ভাই ওয়ান শট ম্যারাথন দিয়ে কিন্তু খুব একটা সুবিধা করে আসা যাওয়া যায় না, কারণ এগুলা ইজ নট নট ইনাফ ফর রিভিশন। ভাই রিভিশন আমি এত আগে কেন চিন্তা করব, দরকার আছে? কারণ এইচএসসিতে পড়া তোমার এসএসসির মতো না যে তুমি লাস্টে 2 মাসে যায় ধুম করে রিভিশন দিয়ে দিবা। এইচএসসির পড়ার সিস্টেম হচ্ছে তোমাকে রেগুলার বেসিসে অ্যাটলিস্ট এক্সট্রা 1 ঘন্টা রেখে, অ্যাটলিস্ট 1 ঘন্টা, পারলে 2-3 ঘন্টা রেখে, এক্সট্রা টাইম রেখে তোমাকে আগের দিনের পড়াগুলোকে রিভিশন করতে হয়। সো রিভিশন একটা রেগুলার প্রসেস, এবং রেগুলার প্রসেসে ওয়ান শট দিয়েও তোমার পোষাবে না। বুদ্ধিটা কি, রিভিশন যারা ঠিক মতো দিচ্ছ না, বাট তোমার বইয়ের টার্গেটটা মেনটেন করতে হবে, এখনও বেসিক জিরো, কি করতে পারো, ওই যে ফাউন্ডেশন ক্লাসগুলোর পরে যে আমরা একটা কম্প্যাক্ট নোট তোমাদেরকে করতে বলি, মানে ক্লাসে যা পড়াচ্ছে তাই তোমার নোট, এটাকে আমরা বলি কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল রেডি করতে বলা। তুমি একটা জিনিস জাস্ট সিম্পলি চিন্তা করো যে যেই ছেলেটা লিটারালি ভেক্টরের নোট করে রাখছে 1 পেজের 3 ভাগের 1 ভাগের মধ্যে পুরো জায়গাটাতে ভেক্টর নোট চলে আসছে, এটা কিন্তু ইম্পসিবল লাগে। বাট আমি নোটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আমার নিজের হাতে করা নোট এগুলা। জাস্ট দেখো এতটুকু জায়গায় ভেক্টর দেওয়া, এটা কি পসিবল আদৌ? এটা পসিবল। এখন তুমি চিন্তা করো, ধরো পসিবল, তুমি নোট দেখলেই বুঝবা যে এর মধ্যে এর বাইরে আর কিছু নাই। তুমি ধরো 3 মাস ধরে ভেক্টর পড়ছো, সে যা পড়ছো সব এই যে পুরো একটা পেজের এতটুকু জায়গার মধ্যে আটানো আছে। তো সিম্পলি একটা জিনিস চিন্তা করো, যেই ছেলেটা ভেক্টর পুরো ভুলে গেছে, সে যদি জাস্ট এতটুকু দেখে রিভিশন দিয়ে দিতে পারে, আমি বলতেছি না তুমি আমার নোটটাই করো, তুমি এই অনুযায়ী নিজে একটা নোট তৈরি করো। যে ছেলেটা এতটুকু জায়গা পড়লে হয়ে যাচ্ছে, তার রিভিশন কিন্তু সে দিনে 10 বার দিতে পারবে। কিন্তু যে ছেলেটার ভেক্টর এখন ভুলে গেছে, তার আবার মাথায় নিতে হবে। আমি বারবার ভেক্টর বলতেছি কারণ এই চ্যাপ্টারটা মোটামুটি সবারই ধরা বা করা। যে ভেক্টর পুরো ভুলে গেছে, তার কিন্তু এই জিনিসটা আবার ঠিক মতো রিকভারি করতে প্রায় 2-3 দিন চলে যাবে যদি তার এই নোটটা না থাকে। সো এটার সলিউশন হচ্ছে, তুমি যখন এই ভিডিওটা দেখতেছো, যদি টার্গেট বইয়ের থাকে, এখন থেকেই একটা কম্প্যাক্ট সি রিভিশন আর ম্যাটেরিয়াল এম সিআরএম নিজের হাতে তৈরি করা শুরু করো। যারা ব্যাচে আছো একাডেমিক টেলিভিশনে, ডিরেক্টলি ক্লাসে যা পড়াচ্ছে তা নোট করে ফেলো, এটাই তোমার কম্প্যাক্ট রিভিশন। এর চেয়ে ছোটো নোট তুমি করতে পারবে না, ইজিয়েস্ট অপশান এটা। এবার আসো পরের পয়েন্টে চলে যাই। পরের পয়েন্ট কি, রিভিশন ম্যাটেরিয়াল কি শুধুমাত্র তোমার টেস্ট পেপার কিনা। সো এই পয়েন্টটা এর আগের পয়েন্টের সাথে একটু রিলেটেবল, যে দেখো ভাই, যে তুমি যদি চিন্তা করো যে পুরাতন একটা টেস্ট পেপার আমি ম্যানেজ করে নিয়ে আসছি সিনিয়র ভাইয়ের কাছ থেকে, তো রিভিশন মানে বুঝতেছি আমি যে জাস্ট ওই টেস্ট পেপারটা দেখে গেলেই হয়ে যাবে। কথাটা কোনো দিক দিয়ে সত্য না। শুধুমাত্র টেস্ট পেপার দিয়ে রিভিশন হয়, বাট এটা শর্ট সিলেবাসে হয়। ফুল সিলেবাসে করা খুব 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 ইম্পর্টেন্ট। তো রিভিশন দেওয়ার সিস্টেমটা কি, যে ভাই নিজের একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করা। ডেসক্রিপশনে নোট দেওয়া আছে, তুমি দেখে নিও, ফ্রিতে দেখতে পারবা। দেখলেও বুঝবা যে নোট কাকে বলে, রিভিশন কেমনে দিতে হয়। নোট মানে লাল নীল সবুজ হলুদ কালি না। নোট মানে এমন একটা জিনিস যেটা তুমি যে কোনো টাইমে খুইলা পড়তে পারো, ওটা কালো কালি দিয়েই হোক না, বাট পড়তে পারো তুমি। আমার লেখা আমি বুঝি, তোমার লেখা তুমি বুঝবা। সো নিজের একটা করতে হবে, ঠিক আছে? বাট ওটাকে ডেমো হিসেবে ইউজ করতে পারো, যেটা আমি ফ্রিতে দিয়ে রাখছি। ওকে, এরপরে আসো প্র্যাকটিক্যালে কেমন টাইম দাও। অনেক কলেজে দেখা যায় যে ভাই প্র্যাকটিক্যাল সবাই জানে এটা ফ্রি মার্ক, এমনি বোর্ড থেকে ধরায় দেয়, কলেজ থেকেই ধরায় দেয়। এটা জানি ভাই, বাংলাদেশের এই সিস্টেম সবার কম বেশি জানা আছে। আমাদের এই প্রত্যেকটা বাচ্চা এসএসসি দিয়ে আসছে, তো ওরা জানে ভাই প্র্যাকটিক্যাল কোন জিনিস। তো তারপরেও অনেক কলেজে দেখা যায় যে প্র্যাকটিক্যাল দেখা গেছে ভাই দিনে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা হয় প্র্যাকটিক্যাল। তো তোমার দিনের পুরো টাইম যদি প্র্যাকটিক্যালে চলে যায়, এটা খুব বড় একটা অ্যালার্মিং পার্ট। অনেক স্টুডেন্ট দেখা যায় প্র্যাকটিক্যালের প্রত্যেকটা ল্যাব রিপোর্ট 100-এ 100 করে যেন একটা ব্যবহারিক খাতা বানায়, যে খাতার নাম্বার কত, মাত্র 5। সো এই জায়গা থেকে বাইর হয়ে আসতে হবে। তুমি প্র্যাকটিক্যাল করো, আমার কোনো সমস্যা নাই, তুমি করো। বাট যখন প্র্যাকটিক্যাল নিয়ে খুব বেশি পেনিক দেয়, খুব বেশি প্যারা দেয়, তখন এটা মাথায় রেখো যে এই টাইমে যেন আমরা খুব ইজিলি করতাম। আমি নটর ডেমের একটা ছেলে হয়ে বলতেছি, প্র্যাকটিক্যালে যখন খুব বেশি প্যারা দিত, আমরা ফাঁকে ফো করে বাংলা ইংলিশ আইসিটি এগুলো পড়তাম। অর্থাৎ যেইটা হয়তো দেখো, বাংলা ইংলিশ আইসিটি তো আর ফিজিক্স ম্যাথ না যে তোমাকে ক্লাস দেখে বুঝতে হবে। বাংলা ইংলিশ আইসিটি অনেক ক্ষেত্রে নিজেরাই বুঝে ফেলা যায়। অ্যাটলিস্ট বইটা রিডিং করে ফেলো, অ্যাটলিস্ট সাহিত্য পাঠ করে ফেলো, বুঝছো? সো এই কাজগুলো কিন্তু তুমি প্র্যাকটিক্যাল যদি খুব বেশি এক্সেসিভলি প্যারা দেয়, বাট তুমি এটাকে এড়াইতে পারতেছো না, এই কাজটা তুমি ইজিলি করতে পারো। যাদের মনে হচ্ছে সময় চলে যাচ্ছে বাট টার্গেট একটা জায়গা আছে, বুঝতে পারছো? সব প্র্যাকটিক্যাল দিয়ে কিন্তু কেউ তোমাকে জাজ করবে না।
তুমি যা নাম্বার পাবা, যেই ছেলেটা সারাদিন পরিশ্রম করবে প্র্যাকটিক্যাল নিয়ে সেই যে নাম্বার পাবে, তুমি যদি প্র্যাকটিক্যাল নিয়ে কোনো রকম পরিশ্রম করে একই কাছাকাছি নাম্বার পাবা। জাস্ট বুঝতে হবে কোন পরীক্ষায় নাম্বার কত, এই মাথাটা যেন থাকে, ঠিক আছে? এবার আসো ইবিআই এ কেমন টাইম দিচ্ছ। দেখো এসএসসিতে আমরা একটা হিসাব করছি এরকম যে টোটাল টাইম আছে এত, সাবজেক্ট আছে ধরো 7টা, 7 দিয়ে ভাগ দিয়ে দিছি, মানে সবগুলো সাবজেক্টে সেম টাইম। ইন্টারে আসলে কিন্তু ভাইয়া সব সাবজেক্টে সেম টাইম দেওয়া যাবে না। অর্থাৎ তুমি ইংলিশে যতটুকু টাইম দিচ্ছ তার থেকে কমপক্ষে ফিজিক্সকে 10 গুণ টাইম দিতে হবে। অর্থাৎ ইবিআই খুব শর্টে খেলতে হবে। সহজ ব্যাপার হচ্ছে, হ্যাঁ অনেকেই আছে খুব জোস ভাইয়াদের ক্লাস করো, আমার নিজেরও ভালো লাগে এসব ক্লাস দেখতে, করতে পারো করো, বাট একটা জিনিস মাথায় রেখো, এখানে যেন খুব অনেক বেশি টাইম চলে না যায়। ট্রাই করবা সপ্তাহে একদিন এগুলো পড়তে, অথবা ট্রাই করবা ধুমধাম করে টেস্ট পেপারে কি আসছে, বিগত বছরে কি আসছে, ওই অনুযায়ী নিজের পড়াটাকে গুছাইতে। ইবিআই যেন তোমার লাইফের মোস্ট অফ দ্য টাইম কেড়ে না নেয়, এটা মাথায় রেখো। কারণ যারা বুয়ের টার্গেট মেইন কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এইটাতে যেন প্রসপার করো, ইবিআইতে A+ পাইলেই চলবে, এটা হচ্ছে মাথা, ঠিক আছে? বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কি A+ চলবে না, ওইখানে আমাদের 95 করে তুলবো, এখানে আমরা 90 করে তুলবো, এরকম থাকবে স্বপ্ন। এবার নেক্সটে আসো, দ্য লুপ অফ ওয়ান শটস, এটা আমি অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, ওয়ান শটের লুপটা বলতে গিয়ে কি আমি তাও একটু এক্সপ্লেন করে, এখানে একটু কিছু পার্ট অ্যাড করা যায়। সেটা হচ্ছে দেখো, তোমার সামনে হাফ ইয়ারলি এক্সাম আসলো, ধরো তুমি দেখলা ওয়ান শট, সারা বছর পড়ো নাই কিছু, 5 মাস কিচ্ছু পড়ো নাই, সামনে হাফ ইয়ারলি ওয়ান শট দেখলা, কোনো রকম টানে টুনে ভাই হাফ ইয়ারলিতে পাশ করলা, আবার ফেলও করতে পারো, তারপরে আবার পড়ালেখা বাদ দিলা, কারণ তুমি জানো যে ওয়ান শট তো তোমার ব্যাকআপ দেয়। সামনে ধরো ইয়ার ফাইনাল আসলো, আবার 2-4টা ওয়ান শট দেখলা, কোনো রকম টানে টুনে পাশ করলা, পড়া কিন্তু হয় নাই এখনও। আবার সামনে ধরো প্রি টেস্ট আসলো, আস্তে আস্তে তো এগুলো তো ভাই মানে দেখার আগে বোঝার আগে চলে আসবে। আবার এরকম 2-4টা ওয়ান শট দেখলা, কিচ্ছু যায় আসলো না, দিলা পাশ করলা, আবার কিন্তু পড়তেছো না কিন্তু তুমি। এই যে ওয়ান শটের লুপ, এটা লিটারালি অনেকগুলো শর্ট সিলেবাস ব্যাচকে লিটারালি ধ্বংস করে দিচ্ছে। মানে এখানকার অনেক স্টুডেন্ট আছে যাদের পোটেনশিয়াল ছিল, জাস্ট শুধুমাত্র ওয়ান শট আর ম্যারাথন এইটার চাপে পড়ে তার ক্যারিয়ার গেছে গা, অর্থাৎ তার এইচএসসি এক্সাম খারাপ হয়েছে। সেটা একটু মাথায় রাখতে হবে যে ওয়ান শট ভালো, খারাপ কিছু না, অনেক কম টাইমে রিকভারি হয়ে যায়, ভালো, বাট এটা লুপে পড়া যাবে না। অর্থাৎ ধরো হ্যাঁ তুমি ওয়ান শট দেখে হাফ ইয়ারলি পাস করছো, তাও আমি বলবো ফাউন্ডেশন ক্লাস দেখো, এটা আরও শর্টার এবং আরও গোছানো, কারণ এটা এক শটে না, এটা 3 সপ্তাহ ধরে রেকর্ড করা একটা সিঙ্গেল চ্যাপ্টার, কোনোটা আছে 1 মাস ধরে রেকর্ড করা, এরকম টাইম নিয়ে রেকর্ড করা। সো এটার কোয়ালিটি একটা ডিফারেন্ট হবেই, বেশি ডেপথ থাকবে, অনেকগুলো টপিক টাচ করা যাবে, অনেক টপিকে ডেপথ যাবে, কিচ্ছু বাদ যাবে না, মেন কথা এটাই। ওয়ান শটের ক্ষেত্রে একটা মাথায় রাখো, হ্যাঁ তুমি রিকভারি মনে করো হাফ ইয়ারলির সময় তোমার ওয়ান শট দেখা লাগলো, ইউটিউবে যায় ফ্রি ওয়ান শট দেখলাম, ঠিক আছে, মাথায় রাখতে হবে ওই চ্যাপ্টার কিন্তু তুমি ওয়ান শট দেখছো, ওই চ্যাপ্টারের কিন্তু ডেপথে ঢুকতে হবে, ওই চ্যাপ্টারের ফাউন্ডেশনটা তোমার লাগবেই। সো লুপে পড়া যাবে না। ওয়ান শট দেখছো বাচ্চর ঠিক আছে, বাট এই ধান্দা যেন মাথায় না আসে যে ইয়ার ফাইনালের আগেও আমি ওয়ান শট দেখে পার পেয়ে যাবো, খবরদার, এটা করা যাবে না। ওয়ান শট অনেক জোস জিনিস, কিন্তু এটা লুপে পড়ে গেলে কিন্তু পড়ালেখা আগাবে না। ধরলাম তুমি এইচএসসিতে টাইনা টুনা জিপিএ 5 পাবা, অ্যাডমিশনে কিন্তু বিশাল একটা ধরা খাবা, সেটা মাথায় রাখতে হবে। এবার আসো এইচএসসির কোশ্চেন স্ট্যান্ডার্ড। বেসিক একটা ধারণা আছে যে হয়তো এসএসসি বা বোর্ড কোশ্চেন তো সহজ হয়। আমি যখন নটরডেমে পড়ি তখন আমাদের ফার্স্ট ইয়ারের একদম ফার্স্টের দিকে আমাদের ফিজিক্সের সুমন স্যার আসলেন, এসে বললেন যে ভাই বাপ শোন, তুই জাস্ট একবার এইচএসসির কোশ্চেনটা খুলে দেখিস, এসএসসির মতো বোর্ড কোশ্চেন সহজ হয় এই কথাটা মুখ দিয়ে আসবে না। অর্থাৎ এইচএসসির বোর্ড কোশ্চেন কিন্তু অনেক 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 স্ট্যান্ডার্ড হয়। তো এসএসসিতে তুমি যে ধারণা নিয়ে আসছো, ইন্টারমিডিয়েটে সেম ধারণাটা রাখো না, কারণ বোর্ড কোশ্চেন তুমি নিজেরও সময় থাকলে শর্ট সিলেবাস ব্যাচ বাদ দাও, যে কোনো একটা ফুল সিলেবাস ব্যাচ 18-19 সালের কোশ্চেন একটু দেখো খুইলা, ফিজিক্স কোশ্চেনটাই খালি দেখো, তোমার কাছে মনে হবে এটা মনে হয় বুয়েটের কোশ্চেন। সো ট্রাস্ট মি, এইচএসসি কোশ্চেন স্ট্যান্ডার্ড যথেষ্ট টাফ হয়, এটা নিয়ে আগে থেকে সচেতন থাকতে হবে, এখন থেকেই ভালো মতো পড়তে হবে, প্যারালালে প্রি অ্যাডমিশন করতে হবে, ঠিক মতো ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এবার নেক্সটে আসো, বুয়েটের এলিজিবল লিস্ট কেমন দেয়। যখন শর্ট সিলেবাস ব্যাচ হয় তখন দেখা যায় জেনারেলি যে বুয়েট 95% 90% পায়ে বসে। ফুল সিলেবাস ব্যাচগুলোর ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, 18-19 সালের সার্কুলারও যদি তুমি দেখো, বুয়েট এরকম করতো 5টা সাবজেক্ট বলে দেয়, প্রত্যেকটাতে জিপিএ 5 করে 5-5 25 হয়, টোটাল 25-এর মধ্যে তুমি 22.5 পায়ে আসলে বুয়েট তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমার এক 19 ব্যাচেরই এনডিসির সিনিয়র ভাইকে আমি বলছিলাম যে ভাই জাস্ট 22.5 মানে বেসিকলি জিপিএ 5ও না, মানে বেসিক ধরলাম জিপিএ 5 পেলে বইটা বসা যায়, এত সহজ।
তুমি দেখছো যে শর্ট সিলেবাসের ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে 93%, কোনো কোনো ক্ষেত্রে 90% করে বুয়েট এলিজিবল লিস্ট চাচ্ছে। ফুল সিলেবাস ব্যাচের ক্ষেত্রে দেখা যায় এলিজিবল লিস্ট বলতেছে যে ভাই 25-এ তুমি 22.5 পায়ে আসো, বা বলতেছে খালি জিপিএ 5 পায়ে আসো। তো মনে হইতে পারে যে ভাই কী রে, সেই তো মানে সবাই পাবে। কথা হচ্ছে ওই ভাই আমাকে ওই দিন ওটা বলছিলেন যে এইচএসসিতে ফুল সিলেবাস হইলে এইচএসসিতে জিপিএ 5 পাওয়াটাই একটা চ্যালেঞ্জ। অর্থাৎ বুয়েট এলিজিবল লিস্ট তোমার মনে হইতে পারে হুট করে কোনো একদিন ফাঁকা টাইমে হয়তো 18-19 সালের সার্কুলার তোমার সামনে আসছে, অনলাইনে যায় দেখছো, দেখে মনে হয় স্যার এটা তো আমি এমনিই পারবো। বিশ্বাস করো ভাই, এসএসসিতে জিপিএ 5 পাওয়া আর এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার মধ্যে আসমান জমিন তফাৎ আছে। যখন ফুল সিলেবাসে পরীক্ষা হয় পুরা টোটাল বাংলাদেশে এইচএসসিতে জিপিএ 5 পায় 40,000 50,000। এটা শর্ট সিলেবাস না যে লাখের কাছাকাছি জিপিএ 5 পেয়ে যাবে। সো কথাটা যেন মাথায় থাকে। অর্থাৎ এলিজিবল লিস্ট যেমনই দেখ না কেন ওইটা অ্যাচিভ করাও কিন্তু একটা জিনিস হবে, টাফ একটা জিনিস হবে। ঠিক আছে, আসো এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ডিফারেন্স ইন গাইডলাইন। দেখো এবার আমরা লিটারালি প্রত্যেকটা ব্যাচের সাথে একটা জিনিস নতুন ফিচার অ্যাড করছি, সেটা হচ্ছে ভাই কনফারেন্স কল। তো কনফারেন্স কল আমরা কেন অ্যাড করতেছি? কনফারেন্স কল কি ভাই, প্রতি সপ্তাহে উইকলি আমরা বসে স্টুডেন্টের প্রবলেমগুলো শুনি, সেটা মানসিক হোক যাই হোক না কেন, আমি নিজে টিচার প্যানেল নিয়ে নিজে বসে তাদের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা ইনশাআল্লাহ করি। কনফারেন্স কলের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এইবার গাইডলাইন অনেক বেশি ডিফারেন্ট হবে। কারণ কি জানো, একটা ইলিউশন তুমি চিন্তা করো, তোমার কাছে হয়তো কিছুদিন আগেও মনে হয়েছে যে এইচএসসিতে মেলা টাইম পাবো, চোখ খুলে দেখো 5 মাস শেষ, আবার চোখ বুঝবা নেক্সট বার দেখবা টেস্ট চলে আসছে, ইয়ার ফাইনাল চলে আসছে, টাইম খুব শর্ট, বাট আমাদের মাথায় একটা ইলিউশন ক্রিয়েট করে সময় অনেক আছে। আবার এদিকে ফুল সিলেবাস দেওয়া, এই ইলিউশন এবং বাস্তবতা এই দুটার মাঝখানে মিল রেখা একটা লম্বা টাইম তোমাকে দৌড়াইতে হবে, যেন তুমি টাইম লুজ না করো, যেন তোমার বেসিক পাকাপোক্ত থাকে, যেন তোমার রেগুলার রিভিশন হইতে থাকে, এবং যেন তোমার রেগুলারলি ফলো আপে প্রি অ্যাডমিশনটাও হইতে থাকে। অর্থাৎ একটা কম্বাইন্ড ভার্সেটাইল গাইডলাইন প্ল্যান তোমার দরকার। তো আগের ব্যাচগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে দেখো একটা নর্মালি চিন্তা করো, তুমি অনলাইনেই সার্চ করলে তুমি শর্ট সিলেবাস ব্যাচ দেখো 25, 24, 23, 22 এরকম মোটামুটি সবারই গাইডলাইন ভিডিও অটোমেটিক্যালি দেখতে পারবা। তো ঘটতো কি, মনে করো 25 ব্যাচের একটা ছেলে, সে ইজিলি তার একটা গাইডলাইন দরকার পড়লে ইউটিউবে সার্চ করলে সে 24 বা 23 ব্যাচের গাইডলাইন দেখে ফেলতে পারতো। অর্থাৎ সে নিজে গাইড করতে পারতো। এখন তুমি যেহেতু শর্ট সিলেবাস ব্যাচ, তোমার আগে একটা মাত্র সিঙ্গেল শর্ট সিলেবাস ব্যাচ আছে যারা হচ্ছে 26 ব্যাচ। তার আগে তুমি যদি চিন্তা করো 19, 18, 17, 16 এদের টাইমে কিন্তু এডটেক ছিলই না। তো তাদের কিন্তু ঠিকঠাক মতো গাইডলাইন অনলাইনে তুমি পাবা না। এখানে তুমি এই শর্ট সিলেবাসের গাইডলাইন পাবা কম করে হইলেও 10 লাখের উপরে ভিডিও আছে, মানে টোটাল এডটেকে। এদের কিন্তু তুমি একটা দুইটা ভিডিওর উপরে কিছু পাবা না, কারণ তখন এডটেক ছিল না। অর্থাৎ তোমাদের জন্য গাইডলাইন খেলে ওই 26-এরটাই দেখতে হবে। তুমি 26-এর কয়টা গাইডলাইন ভিডিও পাবা অনলাইনে? পাবা না, কারণ এটাও তো একটা এক্সপেরিমেন্টাল ব্যাচ। ফর দ্য ফার্স্ট টাইম প্রায় 6-7 বছর পরে ফুল সিলেবাস আসছে। সো তোমার কিন্তু গাইডলাইন উড বি আ থিং, যেটার জন্য তোমাকে এখন থেকেই রেডি থাকতে হবে। দ্যাটস ওয়াই আমরা আমাদের প্রত্যেকটা ব্যাচে এবার, বিশেষ করে যারা একাডেমিক অ্যাডমিশনে যুক্ত হচ্ছ, লাস্ট ডে পর্যন্ত অ্যাডমিশনের আমরা রেগুলার বেসিসে প্রতি সপ্তাহে একটা করে গাইডলাইন সেশন রাখি, যেখানে আমি নিজে বসি, স্পেসিফিক কথা বলি, কখনো কখনো হাফ ইয়ারলি নিয়ে কথা বলি, যেটা জরুরি, যেটা প্রশ্ন আসে। তুমি জুমে ঢুকতেছো, তো তুমি মাইক আনমিউট করে আমার সাথে কথা বলতেছো ওপেনলি, যেই প্রশ্ন আসে সেটার উত্তর দেয়। কখনো হাফ ইয়ারলি হবে, কখনো ইয়ার ফাইনাল হবে, কখনো প্রি টেস্ট হবে, কখনো টেস্ট হবে, কখনো এইচএসসি হবে, অথবা কখনো তোমার একটা মেন্টাল প্রবলেম হবে, হয়তো বা কখনো তোমার একটা রুটিন লাগবে। সব কিছু মিলায় সেটাকে আমরা একটা ওভারঅল ভার্সেটাইল গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। সো দ্যাটস অল অ্যাবাউট এইচএসসি 27 ব্যাচের অবস্থা কি এখন। বুয়েট সম্ভব কি না? হ্যাঁ সম্ভব, তবে অনেকগুলো শর্ত আছে। কয়টা শর্ত ভাই? 13টা শর্ত। 13টা শর্ত যে তোমাকে দিলাম, এগুলো যদি তুমি ঠিকঠাক মতো মানতে পারো, ইনশাআল্লাহ ভাই বুয়েটকে তোমার ঢাকা মানে বাংলাদেশে যতগুলো টপ টিয়ার ভার্সিটি আছে সবগুলোতে তুমি ইনশাআল্লাহ নিজের একটা খুব শক্ত জায়গায় করে আসতে পারবা। সো সময় আর ওয়েস্ট করো না, ভিডিওটা ক্লোজ করে নিজের যেই পয়েন্টে সমস্যা আছে সেই পয়েন্ট অনুযায়ী কাজকর্ম করা শুরু করো। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আসসালামু আলাইকুম, টাটা।